সো আমরা আগের দিন পর্যন্ত পুরোপুরি অ্যাডভার্ব শেষ করেছি। এবারে অ্যাডভার্বের অ্যাডভার্বের সাথে কিছু আরো একটা দুটো টপিক কানেক্টেড। তো আমরা সেই ছোট ছোট টপিকগুলো দেখে নেব। প্রথম একটা ছোট টপিক, সেটার নাম হলো ইনভার্সন। তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ এখানে ইনভার্সন। ওকে, ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন জিনিসটা কি জেনে নাও, তাহলে তোমাদের সারা আগামী আমি যতগুলো কনসেপ্ট শেখাবো তাহলে তোমাদের সুবিধা হবে। ইনভার্সনের মানে হলো যেটা মেন ভার্ব থাকে বা হেল্পিং ভার্ব থাকে সেটা সাবজেক্টের আগে বসবে, বাট সেন্টেন্সটি নন ইন্টারোগেটিভ হবে, মানে ইন্টারোগেটিভ হবে না। ওকে, এনি ডাউট? আমি বললাম এটার মানে হলো কি, আমার যে হেল্পিং ভাব বা যে মেন ভাব সেটা সাবজেক্টের আগে বসবে এবং সাবজেক্টটা নন ইন্টারোগেটিভ হবে। ক্লিয়ার? চলো, তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে, সেই যে হেল্পিং ভার্ব আর মেন ভার্বকে যারা সেন্টেন্সের আগে বসছে আমরা ওদেরকে ইনভার্সন বলবো। ওকে, আমরা ওদেরকে কি বলবো? আমরা ওদেরকে ইনভার্সন বলবো। ওকে, চলো এবারে প্রথমত হলো টাইপস অফ ইনভার্সন। যেমন আমি তোমাদের একটু এক্সাম্পল বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এক্সাম্পল হিসাবে তোমরা নিতে পারো, মনে করো একটা নর্মাল সেন্টেন্স আছে, সেটাই আমি যদি লিখি এ বয় ওয়াজ সিটিং বা ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। ওকে, এবারে এই সেন্টেন্সটাকে যখন আমি ইনভার্সনে লিখব, তখন এটাকে কি বলবো? ইনভার্সনের সময় পরে সব বলবো, আগে দেখিয়ে দিচ্ছি কি হয়। আন্ডার দ্য ট্রি। আচ্ছা, তোমরা আমাকে কে বলতে পারবে আন্ডার দ্য ট্রি? আজকে ক্লাসে সুগলির কোনো রেসপন্স করতে হবে না, যেহেতু তোমার শরীর খারাপ, তুমি একটা সিভিয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছ, তোমাকে কোনো রেসপন্স করতে হবে না, বাকিরা আমাকে রেসপন্স করবে। আন্ডার দ্য ট্রি এখানে কোন পার্টস অফ স্পিচের রোল প্লে করছে? প্রিপোজিশনাল অবজেক্ট। না, হলো না। বলো। আর আর কে বলতে পারবে আন্ডার দ্য ট্রি আমার এখানে কোন রোল প্লে করছে?
সে কি? ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ স্যার। ভেরি গুড। সেন্টেন্সটা আমরা তো দেখলেই বুঝতে পেরে যাব যে স্যার কোথায় ঘুমাচ্ছে। অ্যাডভার্ব অফ প্লেস হ্যাঁ, ফ্রেজটা। কোথায় ঘুমাচ্ছে, তখন প্রশ্ন হবে স্যার গাছের তলায় ঘুমাচ্ছে। তাহলে আন্ডার দ্য ট্রি, যখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আগে আনলাম, যখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আগে আনলাম, এবার এটাকে ইনভার্সন করব কিভাবে? এখানে হেল্পিং ভার্ব কোনটা? ওয়াজ। ওয়াজ। মেন ভার্ব কোনটা? স্লিপিং। স্লিপিং। তাহলে ওয়াজ স্লিপিং দ্য বয়। এই যে এই যে তোমার কাছে, এই যে তোমার, আগে লিখে নি এটা, এই যে তোমার কাছে ওয়াজ স্লিপিংটা দা বয়ের আগে এলো, দা বয়টা এখানে কি? সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। তাহলে টোটাল ভার্ব যে দুটো আছে ওই দুটো যে সাবজেক্টের আগে চলে এলো, দিস ইজ কল্ড ইনভার্সন। ইজ ইট ক্লিয়ার অর নট? কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আমি পুরো চ্যাপ্টারটার একটা ওভারভিউ দিলাম থ্রু মাই এক্সাম্পল। তোমরা কোনো কোশ্চেন থাকলে এই পর্যন্ত আমাকে বলতে পারো। তাহলে এই দুটো সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে চাইলাম জাস্ট একটা জিনিস, ইনভার্সন কেমন দেখতে হয়। লাস্ট সেন্টেন্সের দিকে দেখো, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি ওয়াজ স্লিপিং দ্য বয়। দ্য বয়টা সাবজেক্ট, এটার আগে আমি নিয়ে চলে আসলাম ওয়াজ আর স্লিপিং। ওয়াজটা হেল্পিং ভার্ব, স্লিপিংটা মেন ভার্ব। তাহলে কিন্তু আবার শেষে কি দেখো, শেষে ফুল স্টপ আছে, মানে এটা ইন্টারোগেটিভ নয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু হেল্পিং ভার্ব বা মেন ভার্বটা সাবজেক্টের আগে বসেছে। তাহলে এটাকে আমরা বলবো ইনভার্সন। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো। আচ্ছা স্যার, ইনভার্সন থেকেও আবার পাওয়া যায় তো? হ্যাঁ বলো, বুঝতে পারলাম না, কথাটা বাঁকা স্যার, শুনছি। কোনো এই যে হ্যাঁ, সেন্টেন্সটার যে ইনভার্সন হলো, এরকম থাকতে শুধু দিতে পারে যে ইনভার্সন আছে সেটাকে আবার সেন্টেন্সে নিয়ে এলো। মানে আমি যতটা বুঝতে পারলাম, তুমি বলতে চাইছো যে ইনভার্সন আছে সেন্টেন্সটাকে যদি আবার আমি সিম্পল ওয়েতে লিখতে পারি, তাই তো? হ্যাঁ, হুম। হ্যাঁ, লেখাই যায়। ওই তো আমি উপরের সেন্টেন্সটা লিখেছি, এ বয় ওয়াজ, আচ্ছা এ বয় ছিল না, তুমি এ বয় করে দাও, এ বয় ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, তুমি ওইভাবেও লিখতে পারো। বাট ওভাবে লিখলে লেখাটা ভুল হবে গ্রামাটিক্যালি। স্পোকিং ইংলিশে ওটা কিন্তু ঠিক বলে, কিন্তু আমি গ্রামাটিক্যালের কথা বলছি। কেন? আস্তে আস্তে আগে বুঝতে পারবে। জাস্ট আমি তোমাকে এখন ইনভার্সনের একটা লুক দেখালাম কেমন দেখতে হয়। ওকে, চলো। ওকে। এবারে সবাই হেডিং দাও। টাইপস অফ ইনভার্সন। টাইপস অফ ইনভার্সন। ইনভার্সন কয় ধরনের হয়? ইনভার্সন প্রধানত দুই ধরনের হয়। একটা হলো পার্শিয়াল ইনভার্সন, আর আর একটা হলো কমপ্লিট ইনভার্সন। আজকের এক এক একটাই ক্লাস লাগবে এই টপিকটা শেষ করাতে। ওকে, পার্শিয়াল ইনভার্সনে কি থাকে?
অনলি হেল্পিং ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। ওকে, তাহলে দেখতে কেমন হয়? হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। তাহলে সাবজেক্টের আগে অনলি কে এলো? হেল্পিং ভার্ব এলো, মেন ভার্বটা কিন্তু সাবজেক্টের আগে এলো না। এক্ষেত্রে আমরা এটাকে বলবো পার্শিয়াল ইনভার্সন। ওকে, আর কমপ্লিট ইনভার্সনটা কি? হেল্পিং ভার্ব অ্যান্ড মেন ভার্ব উভয়ই সাবজেক্টের পূর্বে বসে। তাহলে দেখতে কেমন হয়? হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস সাবজেক্ট, এরকম দেখতে হয়। বাকি অবজেক্ট ফবজেক্ট থাকতে পারে, ওটা আমি আর যাচ্ছি না, আমার কাজ এইটুকু নিয়ে। বোঝা গেছে? তাহলে তোমরা আমাকে বলো। আচ্ছা, আমি পড়িয়ে যাব, যে যেখানে বুঝতে পারবে না আমাকে নক করবে। ওকে, এবারে তোমরা আমাকে বলো, এই যে সেন্টেন্সটা আমি দিয়েছিলাম, আন্ডার দ্য ট্রি ওয়াজ স্লিপিং এ বয়, এটা কমপ্লিট ইনভার্সন নাকি পার্শিয়াল ইনভার্সন? complete inversion. ভেরি গুড, ভেরি গুড। ওকে, এবারে কথা হলো, এই কমপ্লিট পার্শিয়াল ইনভার্সন অনেক হতে পারে, অনেক ক্ষেত্রে পার্শিয়াল ইনভার্সন হয়, অনেক ক্ষেত্রে আমরা এক একটা করে পড়ব। কিন্তু কমপ্লিট ইনভার্সন কেবলমাত্র একটা জায়গায় হয়। সেটা কি? সেটা লিখে রাখো। যখন অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়। ওকে, তখন আমার কমপ্লিট ইনভার্সন হয়। তখন কেমন ইনভার্সন হয়? কমপ্লিট ইনভার্সন। ইনভার্সন পুরো টপিকটা কোর গ্রামার বেসড। এটাকে স্পোকিং ইংলিশে খুব একটা মানা হয় না, কিন্তু যখন তুমি কম্পিটিটিভ এক্সামে অবজেক্টিভ পরীক্ষা দেবে এই রুল মেনে চলতে হবে, বা তুমি কম্পিটিটিভ এক্সামে ডেসক্রিপটিভে ইংলিশ লিখবে এই রুল মেনে চললে আলাদা একটা নলেজ রিফ্লেক্ট হবে, এতে নাম্বার ক্যারি হবে। ওকে, চলো আমরা এবার এক একটা করে দেখব। সো প্রথমে যেটা আমরা দেখব, কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে। এরর বেসড কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে সেটা আমরা দেখব, কিন্তু তার আগে কিভাবে দেখব দুটো ভাগে দেখব। আমি একটা লেখালাম না, পার্শিয়াল ইনভার্সন, আগে হেডিং করো পার্শিয়াল ইনভার্সন। যে পার্শিয়াল ইনভার্সনের উপরে পরীক্ষায় কেমন কেমন কোশ্চেন এসছে, কেমন কেমন এরর এসছে। ওকে, আমি তোমাদের বলেছিলাম পার্শিয়াল ইনভার্সন অনেক অনেক সময়ে ঘটে। তার মধ্যে প্রথম একটা সময় কি, লেখো, নোট বলে বলে লিখবে। ওকে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে যখন সেন্টেন্স স্টার্ট হয়। এবার বলবে স্যার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি? তা এরা কারা?
সেলডম লিখেছিলাম, মনে পড়ছে? ফ্রিকুয়েন্টলি, অফেন, নেভার, হার্ডলি, রেয়ারলি, নো সুনার, এটসেট্রা। স্কেয়ারলি লিখে রাখতে পারো, স্কেয়ারসলি, SCARCELY। এবারে আমার বেছে বেছে এই এই উদাহরণগুলো দেওয়ার কারণ কি? কারণ এখান থেকে পরীক্ষায় এসছে, এইগুলো দিয়েই পরীক্ষায় কোশ্চেন করা হয়েছে। ওকে, যখন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন আমরা কি হয়, তখন পার্শিয়াল ইনভার্সন আমরা পড়ছি। তাহলে নিশ্চয়ই তখন কি ইনভার্সন হবে? পার্শিয়াল ইনভার্সন হবে। তাহলে তোমরা এবার আমাকে বলো, পরীক্ষায় কোশ্চেন পড়েছে দেখো কত সোজা সোজা। শেলডম, MTS এর টাটকা কোশ্চেন। শেলডম, I have watched the final match। বা আমি এটা ঘুরিয়ে দিলাম, কিছু একটা ছিল, আমি জানি না। I have watched the ম্যান করে দাও, কিছু একটা ছিল, এটা নিয়ে তো আমাদের কোনো দরকার নেই, কনসেপ্টটা নিয়ে দরকার। শেলডম দিয়ে এসেছিল MTS। বলো কি হবে? অ্যানসার কি হবে? হ্যাভটা আগে, সেলডম হ্যাভ আই ওয়াচ। হ্যাঁ, শেলডম কি স্যার? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে হ্যাভ থেকে পার্শিয়াল। আই আগে আনো, তাহলে এখানে হবে কি? ক্লিয়ার? চলো, পার্শিয়াল ইনভার্সন। পার্শিয়াল ইনভার্সন। নেক্সট চলো, কোশ্চেন 2। হার্ডলি, এটা তো এই হার্ডলি দিয়ে তো বহুবার পরীক্ষায় কোশ্চেন এসছে, কোনো একবার এসছে বলা ভুল হবে। হার্ডলি, বাট এটার অ্যান্সার আমি তোমাদের থেকে চাইব কি হবে। হার্ডলি হি গোজ টু স্কুল, সো হিজ ফাদার often scolds him। বলো। Sir, hardly does he. আমি সেন্টেন্সটা আরেকটু ভালো করে লিখি দেখো, তাহলে তোমাদের আমার বোঝাতে খুব সুবিধা হবে। So his father often scolds him। বলো কে বললে? তুমি বলবে। হ্যাঁ, যে বললে ঠিক বলেছো। তুমি বলবে স্যার গোস, এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে আমি, এটা আমার সাবজেক্ট, তাহলে এর আগে আমি কি আনবো? এখানে তো কোনো হেল্পিং ভার্ব নেই। আচ্ছা বলো তো, গোজ আছে, ভি প্লাস V0 আছে, তাহলে এটা কোন টেন্স? Present. সিম্পল প্রেজেন্ট। সিম্পল সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট। টেন্সে হেল্পিং ভার্ব কে আছে? ডাজ আসে। ডাজ। তাহলে পুরো এই জায়গাটা চেঞ্জ হয়ে কি হবে? হার্ডলি, হেল্পিং ভার্ব ডাজ এলো, ডাজ হি, Does he go? হেল্পিং ভার্ব ডাজ চলে ডাজ এলে গো। আমার ভার্ব কি হয়ে যায়? V1 হয়ে যায় না? তাহলে গো হবে স্যার। Go. হ্যাঁ। হার্ডলি ডাজ হি গো। এবারে আমার কথা হলো, এটা তো ঠিক আছে, আমার কথা হলো এখানেও তো অফেন আছে, তাহলে এখানে কি ঠিক আছে সেন্টেন্সটা?
এই ক্লজটার দিকে দেখো, দুটো ক্লজ, সো এর আগে একটা, সো এর পরে একটা, তাহলে এই ক্লজটা কি ঠিক আছে? না, একবার যেহেতু ডাজ ইউজ হয়েছে তাহলে এটা স্কল্ড হবে তো মনে হচ্ছে V1 হয়ে যাবে। হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। হ্যালো, হ্যাঁ নটা থেকে, নটা থেকে, ওকে ঠিক আছে। সেন্টেন্সটা না ভুল আছে বলো? তাই বলছি যেহেতু ডাজ ইউজ হয়েছে তাহলে ওটা V1 হয়ে যাবে স্কল্ড। কেন? এটা তো আলাদা ক্লজ, এটা পুরোটা তো আলাদা ক্লজ। এখানে এখানে এই ভার্বের সাবজেক্ট এটা, এখানে এই ভার্বের সাবজেক্ট এটা। যে ভার্বের জন্য ডাজ এনেছো সেই ভার্বকে তুমি গো করেছো। তাহলে এটা তো ঠিক। এবার আমি একটু আগে কি বললাম, ওই জন্য না প্রত্যেকটা কথা ভালো করে শুনতে হবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে যখন সেন্টেন্স স্টার্ট হবে, হ্যাঁ, স্টার্ট ঠিক। এখানে তাহলে তো স্টার্ট এখানে হয়নি, এটা এখানে মিডলে আছে। এখানে হার্ডলি দিয়ে সেন্টেন্স স্টার্ট হয়েছে, বাট এখানে তো এখানে কি স্টার্ট হয়নি। অফেন দিয়ে স্টার্ট হয়েছে? না না, ওই জন্য আমার কোন রকম ইনভার্সন হবে না। এখানে চেঞ্জ আসবে না। এটা এখানে ইনভার্সন হবে না, হবে না, এখানে ইনভার্সন হবে না। ওকে, তাহলে মাথায় রাখতে হবে, কেবল আমি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেখলেই যে চেঞ্জ করব তা না। আমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে সেন্টেন্সটা সেন্টেন্স শুরু হতে হবে। স্টার্ট হতে হবে, তবেই ইনভার্সন, মানে পার্শিয়াল ইনভার্সন ইউজ হবে। ক্লিয়ার? চলো স্যার নেক্সট। একটু পরে দেখবো স্ক্রিনটা। স্যার আগে স্ক্রিনটা একবার দেখতে চাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো নেক্সট দেখো, no sooner the thief saw the policeman then he started running। আচ্ছা এর মানেটা কি হবে কেউ বলতে পারবে? এর বাংলা মিনিংটা, যারা ডেসক্রিপটিভ ইংলিশ দিচ্ছে নোট বলো। যখন না তোমরা কোনো সেন্টেন্স এরকম পড়বে, এই মানে এরকম একটা কোনো সেন্টেন্স পাবে, পুলিশকে দেখতে না দেখতেই ছেলেটি পালিয়ে গেল। এই দেখতে না দেখতেই, এটার জন্য নো সুনার দেন। ওকে, এরকম সেন্টেন্স পেলে এই প্যাটার্নে লিখবে, কেমন? এবার বলো এটা ভুল আছে না ঠিক আছে? ভুল আছে, ডিড সি হবে। তাহলে এবার দেখো, ইনভার্সনের সময় আমাদের খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে? স্যার এটা আমার সাবজেক্ট, এটা আমার মেন ভাব, কিন্তু মেন ভাবটা V2 তে আছে। তাহলে পুরো এটা চেঞ্জ করে এটার জায়গায় আমি কি লিখবো? V2। যেমন আমার V0 থাকলে ডাজ আসে, তেমন V2 থাকলে কি আসে? ডিড আসে। ডিড।
আর ডিড চলে এলে এটা আমি সি করে দেবো। টেন্স চ্যাপ্টারে শিখিয়ে দেবো এগুলো, কখন কোন হেল্পিং ভার্বটা আসে। নো সুনার ডিড দ্য থিপ সি। বোঝা গেছে? চলো নেক্সট কনসেপ্ট লেখো। যদি কোনো সেন্টেন্স অনলি প্লাস টাইম, কোনো একটা টাইম বলবে, অর অনলি প্লাস অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দুটো জিনিস বললাম, একটা কি অনলি অনলি প্লাস টাইম, আর একটা কি অনলি প্লাস অ্যাডভার্ব অফ ম্যানার। এই দুটি দিয়ে শুরু হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু হবে, তখনও পার্শিয়াল ইনভার্সন ইউজ হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবারে স্যার এরকম এরকম অনলি প্লাস টাইম, অনলি প্লাস অ্যাডভার্ব অফ, এরকম এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল কয়েকটা লিখে নাও। আমি যদি বলি অনলি ইয়েস্টারডে, তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার হলো নাকি টাইম হলো? টাইম হলো। অনলি দেন অ্যাডভার্ব, সে অনলি প্লাস টাইম হলো। অনলি দ্য বিফোর, অনলি, এগুলো সব পরীক্ষায় এসছে। দ্য বিফোর ইয়েস্টারডে, গত পরশু, টাইম হলো। অনলি আফটার এ মান্থ, টাইম হলো। এবার এইটা বলো, অনলি ইন দিস ওয়ে, এটা কি? ম্যানার। এটা অ্যাডভার্ব ম্যানার। ম্যানার। অনলি বাই ওয়ার্কিং হার্ড, এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, অ্যাডভার্ব অফ ম্যানার। আর বাকিটা টাইম। দেখো এইগুলো পরীক্ষায় এসছে, এরকম ভাবে তোমার থাকবে, অনলি প্লাস টাইম থাকবে বা অনলি প্লাস অ্যাডভার্ব অফ ম্যানার থাকবে। তখনও আমার কি কাজ? তখনও আমি পার্শিয়াল ইনভার্সনটা ইউজ করব। ঠিক আছে? স্যার ওটা কি আছে? বলো। অনলি অনলি ইয়েস্টারডে, দেন অনলি দেন only the before yesterday, only after a month, only in this way, only by working hard. ওকে, স্লাইড পাল্টাই। চলো এক্সাম্পল লেখো।
only by working hard he has got the success. কি হবে? হ্যাজ হি Has গট অনলি আছে আর অ্যাডভার্ব অফ ম্যানার আছে। আছে। তাহলে আমার হ্যাজটাকে তোলো, তুলে হ্যাজের আগে নিয়ে আসো। হ্যাজ হি গট দ্য সাকসেস। ওকে, চল নেক্সট। জাস্ট কোনো বোঝার নেই, কিছু ফর্মুলা বেসড কনসেপ্ট এখানে, সেগুলো জাস্ট মনে রাখতে হবে। অনলি ইয়েস্টারডে যারা ডেসক্রিপটিভ ইংলিশ দেবে, এগুলো তোমাদের খুব কাজে লাগবে। এতদিন তোমরা ভুলভাল লিখতে। অনলি ইয়েস্টারডে হিজ ফাদার ওন এ লটারি। কি হবে? did win. হ্যাঁ, কেন না আমার আবার দেখো ওনটা তো ভার্ব, ভিটু না, বিভার নেই বলে ডিড ইউজ হবে। হেল্পিং ভার্ব নেই, তাই আমি কি ইউজ করব? ডিড। হ্যাঁ, ডিড হিজ ফাদার উইন। উইন। ক্লিয়ার? নেক্সট চলো। তা বলে দিন না। কোনটা? এটা টেন্স চ্যাপ্টার, তুমি আরো ওই ওন টেন্স এই চ্যাপ্টার ওয়ার্ড বুঝতে পারবে। ওনটা এখানে দেখো, ওনটা এখানে কি? ওনটা এখানে ভি2, ভার্বের সেকেন্ড ফর্ম। তার মানে এটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স। আর এই সেলিমা, তোমার কথাটা না খুব বাফারিং হয়ে আসছে, মানে তোমার সাউন্ড পাচ্ছি বাট আমি কিছু বুঝতেই পারছি না তুমি কি কোয়ারি, তোমার কোয়ারিটা আমি বুঝতেই পারছি না। ইদার তুমি মেসেজ করো তাহলে স্যার শুনতে আমি ওর চিন্তা ওই তুমি মেসেজ করো। হ্যাঁ, আমি বুঝতে পারছি না তোমার কথা। বাকিদের কি ওর কথা খুব বাফারিং লাগছে? হ্যাঁ হ্যাঁ লাগছে স্যার। Sir, শোনা তাহলে ওই সেলিমার একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। মেসেজ করে দাও, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, স্যার এটা মানে মানে অন্য নিজেই স্যার হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ কি বলছো নূর? স্যার অন্য ক্ষেত্রেও মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও দেখেছি, মানে যদি ওই অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা না থাকে তখন ডু ভার্বটা ইউজ হয়, তাই না? ডু ভার্বটা ইউজ হয়। হ্যাঁ, ওটা তো ইউজ হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাস, আর সিম্পল পাস্ট টেন্সে ডিড। এই দুটো তো দুটো টেন্সে হেল্পিং ভার্বের কাজ করে এই তিনজন। হ্যাঁ, হেল্পিং ভার্বটা যদি কিছু না দেওয়া থাকে সেন্টেন্সে হ্যাঁ, তাহলে ওর ক্ষেত্রে ডু ভার্বটা ইউজ হয় সব ক্ষেত্রে। ডু ভার্বটা ওখানে ওরা ধার নেয় আর কি। টেন্স চ্যাপ্টারে বলেছিলাম, মনে আছে? চলো। হ্যাঁ হ্যাঁ আগে বললে। আচ্ছা, ওকে, এটা তাহলে হয়ে গেল। নেক্সট কনসেপ্টে চলো, আজকে চটপট কনসেপ্ট গুলো করে নেব। যদি কোনো সেন্টেন্স দেখি সেলিমা কিছু লিখলো কি না লিখিনি। যদি কোনো না স্যার আমি কিছু লিখিনি। যদি কোনো সেন্টেন্স অ্যাট নো টাইম, আমি সিমিলার অ্যাডভার্ব গুলো না একসাথে করে লেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাট নো টাইম, আন্ডার নো সার্কামস্টেন্স,
under no circumstances, in no way, on no account, on no condition, etc. দিয়ে শুরু হয়। তাহলেও পার্শিয়াল ইনভার্সন ইউজ হয়। ক্লিয়ার? ওকে, চলো এক্সাম্পল দেখে নাও। কিচ্ছু না, একদম ইজি কনসেপ্ট, শুধু এগুলো মনে রাখার ব্যাপার। at no time the president was aware of the activities. কি হবে? Was the president ever? ওয়াজটাকে স্যার এখান থেকে আমি নিয়ে এসে এখানে দেব। ওকে, ব্যাস আমার হয়ে গেল। কারণ স্যার এটা অ্যাট নো টাইম দিয়ে শুরু হয়েছে। ওকে, স্যার ওইখানে লেখাটা অ্যাট নট টাইম লেখা আছে। সরি সরি সরি, ওটাকে নোট, ওটাকে নোট, অ্যাট নট টাইম ওটাকে নোট। চলো স্যার এই ফ্রেজগুলোর একটু মিনিং গুলো একটু বলুন না। অ্যাট নো টাইম কখনোই নয়, আন্ডার নো সার্কামস্টেন্সেস, ঠিক আছে? কোনো ফলাফলই কোনো পরিস্থিতিতেই নয়, ইন নো ওয়ে কোনোভাবেই নয়, অন নো অ্যাকাউন্ট কোনো দায়িত্বই নেই, কোনো রেসপন্সিবিলিটিই নেই, কোনো রেসপন্সিবিলিটি ছাড়া, এর মানে হবে কোনো রেসপন্সিবিলিটি ছাড়া। যেমন তুমি দেখো, এগুলো তোমরা ব্যবহার করতে পারো, ভালো ভালো প্রশ্ন নয়, এগুলো মানে লিখে নাও, ডেসক্রিপটিভ ইংলিশে ব্যবহার করতে পারো। আমি যদি বলি আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু কিন্তু কোনো ভাই দায়িত্ব নিতে পারবো না, এর মানে কি হবে? অন নো অ্যাকাউন্ট আই উইল হেল্প, কোনো রকম দায়িত্ব ছাড়া আমি তোমাকে সাহায্য করব। বোঝা গেছে? অন নো কন্ডিশন, কোনো পরিস্থিতিতেই করব না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? অন নো কন্ডিশন আই উইল আই সাপোর্ট ইউ, কোনো পরিস্থিতিতেই আমি তোমাকে সাপোর্ট করব। ওকে, ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? ওকে, চলো under no circumstances ভালো করে লিখি, আজ থেকে আমি ভদ্র সভ্য মাস্টার হয়ে যাব। স্যার আপনার হ্যান্ড রাইটিং তো বিশাল শ্রীবৃদ্ধি হয়েছে। বিশাল ফ্রি হয়ে গেছে। না না, মানে শ্রীবৃদ্ধি হয়েছে, মানে অনেক সুন্দর। থ্যাংক ইউ। চলো, আই উইল, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে আগের থেকে। তোমাদের পড়াতে পড়াতে, চলো আমি সিরিয়াস বলছি, তোমাদের মানে বোঝানোর জন্য
লিখতে লিখতে একটু লেখার দিকে মনোনিবেশ করাতে আর কি ব্যাপারটা ইমপ্রুভ হয়েছে। আই উইল অ্যাকসেপ্ট ইওর অফার, মানে বলছে এখানে অ্যাকচুয়ালি দেখো আরো ভালো করে তোমাদের বোঝাই, যেহেতু নো চলে এলো না, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। এর মানে কি বলতো, কোনো পরিস্থিতিতেই কোনো রকম মানে ঝুঁকিতেই বা পরিস্থিতিতেই আমি তোমার অফারটা নেব না, আমি তোমার অফারটা গ্রহণ করব না। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, জাস্ট এখানে Will লিখে I? দেখো মেন কাজ হলো তোমার হেল্পিং ভাব দেওয়া আছে কিনা দেখে নাও। হ্যাঁ স্যার উইল দেওয়া আছে, অ্যাকসেপ্ট দেওয়া আছে, যেহেতু অ্যাকসেপ্টটা মেন ভার্ব তাই উইলটা হেল্পিং ভাব হয়ে গেল। যেহেতু হেল্পিং ভাব দেওয়া আছে, আমি আর হেল্পিং ভাব নতুন করে আনবো না, এটাকে তুলে এখানে বসিয়ে দেবো। ক্লিয়ার? will I হ্যাঁ, এবারে কথা হলো স্যার এখানে কোথায় গেল, এখানে এখানে কোনো হেল্পিং ভাব ছিল না, এখানে কেবল একটা মেন ভাব ছিল, এখানে কেবল একটা মেন ভাব ছিল, তাহলে আমার তো হেল্পিং ভাবকে আনতে হবে। ওই জন্য আমি ডিডকে আমি ধার করে আনলাম। কেন ডিড আনলাম? কারণ স্যার এই যে এটা এটা ভি2 তে ছিল, যেহেতু ভি2 তে ছিল, এবার দেখো বলে দিচ্ছি আমি তোমাদের সুবিধার জন্য। তোমরা এই কালিটা দেখো তো বুঝতে পারছো কিনা। না এটা বুঝতে পারবে না, এইটা দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। মেন ভার্ব ভি0 যদি থাকে আর ভি1 যদি থাকে, তখন হেল্পিং ভার্ব আনার প্রয়োজন হলে কাকে আনবো? এই দুটো যদি থাকে, ভি0 থাকলে ডাসকে আনবো, ভি1 থাকলে ডুকে আনবো। আর যদি ভি2 থাকে মেন ভার্ব, তাহলে কাকে আনবো? তাহলে ডিডকে আনবো। বোঝা গেছে না যায়নি? সেলিমা বোঝা গেছে তো? এখানে দেখো ভি2 আছে, পাস্ট পার্টিসিপেল আছে, তাই আমি ডিডকে আনলাম। ওকে, এর আগে দেখো, হুম। এর আগে দেখো, এর আগে এখানে ভি2 ছিল না, এই যে ভি2 ছিল, তাই ডিডকে এনেছি। তার আগে দেখো, তার আগে দেখো এই যে গোস ছিল না, গোস, এটা কি ভি0? আমি বলেছিলাম ইএস বা ইএস যোগ থাকলে ভি0 হয়, তখন দেখো ডাসকে এনেছি না। এবার রিলেট করতে পারবে আশা করি। হ্যাঁ। ওকে, তাহলে এখানে অলরেডি তো আমার হেল্পিং ভার্ব আছে, তাহলে এটাকে তুলে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। ওকে, নেক্সট চলো। নেক্সট আমরা আরো নতুন একটা কনসেপ্টে যাব, পরের পৃষ্ঠায় চলে যাই, বা তোমরা এবার এটা বলে দাও। অন নো অ্যাকাউন্ট আই, স্যার একটা আমার মনে মনে প্রশ্ন আসছে, হ্যাঁ ওই আন্ডার নো সার্কামস্টান্সেস ওই উইল আই অ্যাকসেপ্ট ইউর অফার, হুম, এরকম প্রশ্ন হয়ে যাচ্ছে না? প্রশ্নবোধক হয়েছে এটি। হ্যাঁ প্রশ্ন তো হয়ে যাচ্ছে, বাট নয়। সব জিনিস আমরা সব সময় যেমন দেখি সেটা কি আর তেমন হয়? হয় না তো। যাকে প্রথমবার তোমার দেখে মনে হয় খুব ভালো, দুদিন পরে তাকে মনে হবে খুব কালো, তাকে চেনার পরে। তো এটাও তাই, প্রথম প্রথম আমরা না জানার পরে দেখে মনে হচ্ছিল এটা ইন্টারোগেটিভ, বাট ব্যাপারটা হলো যেহেতু আন্ডার সার্কামস্টেন্সেস এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আগে বসেছে, তাই আমার উইলটাকে তুলে আগে আনতে হবে। এটা প্রশ্নবোধক মনে হলেও প্রশ্নবোধক নয়, তাই তো ইনভার্সন কথাটা এসছে।
কারণ আমরা জানি হেল্পিং ভার্ব আগে বসলে তো ইন্টারোগেটিভ বলি, কিন্তু এখানে কোনো জিজ্ঞাসার চিহ্নও তো নেই, আর এটা কোনো কেউ হ্যাঁ কাউকে প্রশ্নও করছে না, তাহলে এটার নাম হলো ইনভার্সন। ক্লিয়ার? On no account I help you, কি হবে? Do I help? এটা কি? Do I হেল্পটা তো স্যার মেন ভাব, help তাহলে do আমার এখানে মেন ভাব কিন্তু কিসে আছে? V1 এ আছে, তাহলে V1? হেল্পিং ভাব আনতে হবে, তাহলে এখানে কি আনবো? এখানে আনবো ডু। ওকে, চলো কজন আছে দেখি ক্লাসে। মাত্র 7 জন, মানে 5 জন আছে। ওকে, চলো। দেখতে দেখতে বছর পেরিয়ে যাবে, ক্লার্কশিপ এক্সাম আসবে, বা যারা সেন্ট্রাল দিচ্ছ তাদের তো মেন এক্সাম, ইয়ে এসএসসির এক্সামও থাকবে। তো তখন এর মূল্যটা বুঝতে পারবে যে ইংলিশটা কেন স্যার বলতো এক্সামের সময় শিখতে নেই, কোনো একটা অফ সময় শিখে রাখতে হয়। কারণ ইংলিশটা ম্যাথটার থেকেও বেশি প্র্যাকটিস চায়, আর প্র্যাকটিসটা তোমার করতে হবে শেখার পরে। ওকে, তো এই সময় শিখে যে রাখবে তার পক্ষে সবচেয়ে ভালো হবে। কেননা সবসময় একটা কথা যেটা আমি অভিজ্ঞতা লাভ করেছি, শুধু আমার ক্ষেত্রে নয়, অবজারভেশনের দ্বারা অভিজ্ঞতা লাভ করেছি বাকিদের সাকসেসের আর কি প্রতি যা যা ঘটেছে, প্রত্যেকের প্রিপারেশনে কোনো না কোনো একটা ডিপ্রেশন টাইম এসছে। ডিপ্রেশন বলবো না, মানে একটা স্লো টাইম এসছিল, স্লো টাইম, যখন সবকিছু থমকে যায়, সবকিছু থমকে যায়। নো এক্সাম, কোনো এক্সাম নেই, নো নোটিফিকেশন, কোনো নোটিফিকেশন নেই, নো রেজাল্ট, কোনো রেজাল্ট নেই। ঠিক আছে, তখন না 80% ক্যান্ডিডেট তারা প্রিপারেশন থেকে আউট অফ প্রিপারেশন হয়ে যায়, প্রিপারেশন থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন আবার সময় স্টার্ট হবে না, স্লো টাইমটা যখন আবার রান করতে শুরু করবে না, তখন কারা সাকসেস পাবে জানো? যারা এই স্লো টাইমে নিজেদের দুর্বলতাগুলিকে প্রিপেয়ার করে নিয়েছিল। ঠিক আছে, তারা এই সময় নক্ষত্রের আলোর মতো ফুটে উঠবে পিডিএফ লিস্টে তাদের নামটা। এটা কোনো ডায়লগ বা কোনো কবিতার লাইন বলছি না, আমি নিজে এক্সপেরিয়েন্স, নিজের লাইফের ঘটনা থেকে বলছি। যখন করোনা ভাইরাস ছিল না, এখন কি ডিমোটিভেটিং, তখন ডিমোটিভেটিং এর লেভেল দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পুরো অর্ডার কপি পাঠিয়ে দিচ্ছে ফোনে, হোয়াটসঅ্যাপে, যে দেখ ফিন্যান্স বলে দিচ্ছে আগামী 2 বছর কোনো এক্সাম হবে না, দেখ শীঘ্র এমার্জেন্সি লাগু হতে চলেছে। ঠিক আছে, মানে সেগুলো দেখেই যেন মনে হচ্ছিল কি লাভ করে, এ তো কিছুই হবে না, সব থমকে গেছে। দেখ সরকার এবার কর্মী ছাঁটাই করবে, দেখ সরকার যে সমস্ত রিক্রুটমেন্ট চলছে সেগুলো বাতিল করবে, আর সেগুলো অনির্দিষ্টকালের জন্য পোস্টপন করবে। কিন্তু দেখো সেসব কিছুই হয়নি। হ্যাঁ, স্লো টাইম ছিল, কোনো এক্সাম ছিল না, টানা 1 বছর থেকে 1 থেকে 1.5 বছর, মানে 400 থেকে 450 দিন কোনো ছিল না। কিন্তু তোমাদের আমি মানে আমার মানে তোমাদের আমি আজকে বলছি আমার জীবনে, আমার লাইফের না, এই 400 থেকে 450 দিন আমার কম্পিটিটিভ লাইফের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড ছিল। মানে আমি জানি না ঈশ্বর কিভাবে আমাকে আমাকে ডিপ্রেশনে নিয়ে যায়নি, বা কোন কোন কারণগুলো ছিল, কি কি ভাবতাম জানি না। আমি কখনো বিশ্বাসই করতাম না, আমি সবসময় মনে করতাম যে এই সময়টা কেটে যাবে, বাট কেটে যাওয়ার পরে যে সময়টা আসবে তখন কি আমি
পারবো? বা আমি কখনো না একটা জিনিস ভাবতাম না, সবসময় একটা জিনিস ভাবতাম যে মানে গভর্নমেন্ট চাকরি ছাড়া আমি অন্য কিছুতে যাবই না। আর গভর্নমেন্ট চাকরি যাবই না মানে এই নয় যে আমি 5 বছর 5 ইয়ার্স 6 ইয়ার্স লাগাবো না। আমার এই 2 ইয়ার্স এর মধ্যে করোনা ভাইরাস কাটলে, পরীক্ষা হলে আমার চাই মানে চাই। এর জন্য যা করতে হয় আমি করবো। ওটা পারি না, এটা কঠিন, এটা বুঝতে পারছি না, এটা অ্যাভয়েড করবো, এসব কোনো সিনই নেই আমার প্রিপারেশনে এরকম কোনো সিনই ছিল না। ঠিক আছে, আমি আজকের মানে এটা কেউ যদি আমার ইগো বলে, কেউ যদি আমার যাই বলে, আমার কিছু এসে যায় না, বাট আমি জানি এটা আমার কনফিডেন্স। আমি আজকের এক মানে একটা ক্লাস ইংলিশ নিলাম, তার পরের ক্লাসটা ম্যাথ নিলাম, তার পরের ক্লাসটা রিজনিং নিলাম, আই অ্যাম ক্যাপাবল টু টেক ইট। এটা কেন? একা হাতে আমি এই 3টে সাবজেক্ট, এবং এই নয় যে আমি এই 3টে সাবজেক্ট নাম মাত্র পড়াচ্ছি। তোমরা যেমন ইংলিশ ক্লাসে যেমন একটা সুপার লেভেলের কন্টেন্ট পাচ্ছ, ম্যাথ ক্লাসেও সে সুপার লেভেলের কন্টেন্ট পায়, রিজনিং ক্লাসেও সুপার লেভেলের মেথড পায়। ঠিক আছে, যেটা পড়াবো না মানে পড়াবো না, আর যেটা পড়াবো মানে সেটা তোমার অন্য টিচারের কাছে পড়তে হবে না। যদি অন্য টিচারের কাছে পড়তে হয় তাহলে আমার কাছে পড়ে কি লাভ? তার কাছে গিয়ে তো আমার কাছে তো তাহলে সময় নষ্ট হবে। আমার আমার এই আইডিওলজি আর কি। তো এটা কেন হয়েছে, ওই টাইমটা পুরোপুরি নিজেকে দিয়েছিলাম, একটা জিনিস করতাম যে যে সাবজেক্টে যা দরকার আমি করব। ঠিক আছে, আমার 2 ইয়ার্স এর মধ্যে চাই মানে চাই। ঠিক আছে, আর 2 ইয়ার্স ওই 2019-এর যে কটা রেজাল্ট দিয়েছে সব কটা রেজাল্টে নাম ছিল। কেন ছিল? অনেকের তো ডিভি, অনেকের ডিভিতে যায়নি, দু একটাতে, বা ইন্টারভিউতে যায়নি কেননা ক্লাস করে, টাইপিং এ যায়নি কেননা ক্লাস হয়ে গিয়েছিল, সিএইচএস এ টাইপিংও যায়নি। তো যেটা ডিপ্রেশন টাইম থাকে না, আজকের যে সফল হচ্ছে তার জীবনে ওই টাইমটাতে তার সবচেয়ে ভালো সে সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে পেরেছিল, কেননা ওই সময় কোনো এক্সামের টেনশন ছিল না। নিজের মনের মতো করে ভুল করেছে, আর মনের মতো করে ভুলগুলো সংশোধন করেছে, বারবার ভুল করেছে, বারবার এক একটা ভুল থেকে নতুন শিক্ষা পেয়েছে, আরো আরো সেই জায়গাটা ডেভেলপ করেছে। বুঝতে পেরেছো? তো এইভাবে প্রিপারেশন, এই টাইমটা আমি বলবো না যে এই টাইমটা ডিমোটিভেটিং টাইম নয়। ইয়েস, ইট ইজ ডিমোটিভেটিং পিরিয়ড, বাট এই পিরিয়ডটা তুমি আমাকে 1.5 বছর 2 বছর পরে বলবে, স্যার আপনি 100% ঠিক ছিলেন, ওই পিরিয়ডটা আমাকে আমার সেরা ভার্সনটা তৈরি করে দিয়েছে। কারণ ওই পিরিয়ডে আমি পরিশ্রম করেছিলাম, আর প্রিপারেশনের অনেক দিন সময় পেয়েছিলাম, কোনো এক্সামে তাড়া ছিল না। ওই জন্য আজ আমি এই এক্সামটার কথা কোনোদিন ভাবিনি পাশ করবো, আজ আমি পাশ করেছি। কেননা ওই সময় আমি ফাঁকি মারিনি বাকিদের মতো। এটা তুমি আমাকে বলবে। ঠিক আছে, তো ডিমোটিভেটিং পিরিয়ড এটা, বাট নিজের যাবতীয় যা যা দুর্বলতা, শুধু একটা জিনিস ভেবে নাও, এই জিনিসটা আমি ভাবতাম, সত্যি বলতে ভাবতাম, যদি কালকের এক্সাম হয়, তুমি বলো তো তুমি পারবে পাস করতে? যদি হ্যাঁ হয় তাহলে তো আমি বলবো তোমার পড়ার দরকার নেই, যদি না হয় তাহলে বলবো ডিমোটিভেটিং পিরিয়ড আর মোটিভেটিং পিরিয়ড গুলি মারো, পড়ো। যদি কালকের এক্সাম হয় তুমি পারবে, যেদিন মনে হবে কালকের এক্সাম হলে আমি পরীক্ষায় পাশ করব, তারপরের দিন থেকে পড়ার দরকার নেই, তার মানে তুমি প্রিপেয়ার্ড। ঠিক আছে, সবসময় এটা মনে করবে, যদি কালকের এক্সাম হয় আমি কি পারবো, আমি কি পাশ করব একদম গ্যারান্টি? আমার মক কি তাই বলছে? যদি বলে তাহলে দরকার নেই, তাহলে তুমি না পড়লে আমার কোনো আপত্তি নেই। বাট তোমার মকের রেজাল্ট যদি এটা বলে যে কালকের পরীক্ষা হলে আমি তো পাশ করতে পারবো না, 1 সপ্তাহ পরে পরীক্ষা হলে আমি তো পাশ করতে পারবো না, তোর মকের রেজাল্টটা তো এই, তাহলে তুমি পড়ো আজকে। ওকে, ফাঁকি মেরো না, পড়ো আজকে। কারণ তোমাকে তোমাকে পাশ করতে গেলে যখনই পাশ করবে তার আগে পড়তেই হবে। আজকের ফাঁকি মারলে তুমি কালকে যে চাকরি পাবে তা না। তোমাকে যে প্রিপারেশনটা নিজেকে তৈরি করার ছিল, আজকের ফাঁকি মারলে 2 বছর পরে সেটাকে তৈরি করতে হবে। কিন্তু তৈরি তোমাকে নিজেকে করতেই হবে। তুমি আজকের ফাঁকি মারলে তাহলে তুমি কিন্তু তোমাকে এই ফাঁকিটা তোমাকে কাটাতেই হবে, তবে সফলতা পাবে। ঠিক আছে, তাহলে কালকের যেটা পড়বো সেটা আজকে আমার পড়তে ক্ষতি কি? আমাকে তো পাস করতে গেলে পড়তেই হবে, তাহলে আজকের পড়তে ক্ষতি কি?
ঠিক আছে? ডিমোটিভেটিং পিরিয়ড তাদের থাকে যারা প্রিপেয়ার্ড। যারা প্রিপেয়ার্ড নয় তাদের কাছে কোনো ডিমোটিভেটিং পিরিয়ড থাকে না। তাদের কাছে আগে প্রিপেয়ার্ড হও, তারপরে বলবে স্যার আমি ডিমোটিভেটিং হয়ে যাচ্ছি, আমি কেন পরীক্ষায় পাস করতে পারছি না। আগে প্রিপেয়ার্ড হও, ওকে? নিজেকে আগে পুরো ধারালো অস্ত্র তৈরি করো। চলো নেক্সট কি আছে দেখো। আচ্ছা, যদি কোনো সেন্টেন্স অ্যাডভার্ব অফ, আচ্ছা ওকে, এবার হলো দাঁড়াও, না এটা বলবো না, এটা পরে বলবো, আগে এটা বলে দিই তাহলে সুবিধা হবে। এই সবাই আছো তো নাকি গেছো? দেখতে পাচ্ছি না কারণ। যদি কোনো সেন্টেন্স আছি স্যার। টু সাচ লেন্থ, to such an extent, to such a part, to such a degree, to such a level, etc. দিয়ে স্টার্ট হয়, তাহলে তাহলে কি হলো, হ্যাঁ, পার্শিয়াল ইনভার্সন হয়। স্টার দিয়ে ছোট্ট করে লিখে রাখো, এবং এটা ট্রিপল স্টার দাও। অ্যাডভান্স থেকে বেসিক প্রত্যেকটা এক্সামে আসে, কনস্টেবল থেকে ইউপিএসসি সিস্যাট প্রত্যেকটা এক্সামে আসে। নট অনলি দিয়ে স্টার্ট হলেও পার্শিয়াল ইনভার্সন ইউজ হয়, ওকে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ইউজ করবে এগুলো। পরের দিন থেকে যে বলবে ভাই ডিমোটিভেটিং পিরিয়ড, তাকে বলবে বা নিজেকে বোঝাবে যে আমি ডিমোটিভেট কেন হব। সরকার যদি বলে ঠিক আছে তুমি ডিমোটিভেট হবে, কালকের এক্সাম নেবে, তুমি কি এক্সামে পাস করতে পারবে? ডিমোটিভেট আমি আমি কেন ডিমোটিভেট আমি আমি ডিমোটিভেট তখনই হব আমি যেটা যোগ্য বাট সেটা পাচ্ছি না, মানে অন্য কারোর ফেলিওরের জন্য পাচ্ছি না, অন্য কারোর ভুলের জন্য পাচ্ছি না, বাট নিজের মধ্যে খামতি আছে, নিজে সেই খামতিটা আগে পূরণ করছি না, নিজেকে সেরা বানাচ্ছি না সেটাকে অ্যাচিভ করার জন্য, আর আমি ডিমোটিভেট হলে হবে? আমাকে তো ডিমোটিভেটের পরিবর্তে আমাকে তো পরিশ্রম করতে হবে এই ফাঁক টাইম। আগে পরিশ্রমটা করো, তৈরিটা হও, তারপরে ডিমোটিভেটিং এর জন্য অনেক সময় আছে, ডিপ্রেশন যাওয়ার জন্য অনেক সময় আছে, ঠিক আছে? যেদিন দেখবে অনর্গল 1 মাস 2 মাস পরীক্ষার স্কোর 90% আসছে, তখন ডিপ্রেশনে চলে যাবে, ঠিক আছে? আমি বলে দেবো ডিপ্রেশনে যাওয়ার অনেক আবার পন্থাও আছে, সেটাও বলে দেবো কিভাবে কিভাবে ডিপ্রেশনে যেতে হয়, তখন জোর করে ডিপ্রেশনে চলে যাবে। বাট এমন 2 মাসের টাইমটা আনো, যে পরীক্ষার জন্য টার্গেট করছো সেই পরীক্ষার প্রত্যেকটা মকে 90% স্কোর আসছে, যতক্ষণ না এটা আসবে না তুমি প্রিপেয়ার্ড নাও ভেবে রাখবে। ডিমোটিভেশনের পরিবর্তে ডিপ্রেশনের পরিবর্তে ততক্ষণ পড়ে যাও, ঠিক আছে? চলো
এক্সাম্পল লেখো, টু সাচ অ্যান এক্সটেন্ট, এর মিনিংও বলে দেবো কখন এটা ব্যবহার করবে। হি হ্যাজ studied grammar that he can answer all the questions। এর মানে কি? এর মানে হলো সে এতই খুঁটিয়ে খুঁটিয়ে, এতই ভালো করে বা বিস্তারিতভাবে, এর মানে হলো এটা, এতই বিস্তারিতভাবে সে ইংলিশ গ্রামারটা পড়েছে যে প্রত্যেকটা কোশ্চেন সে সঠিক করছে। ক্লিয়ার? আর সেম মানে অ্যাট এ সাচ পার্ট, অ্যাট এ সাচ ডিগ্রি, অ্যাট এ সাচ লেভেল, সবার মানে সেম, শুধু ওয়ার্ড আলাদা। বোঝা গেছে? চলো তাহলে আমি যদি বলি সে এত, আগে আসবে। হ্যাঁ বলো। ওই যে হ্যাশটা তাহলে আগে আসবে, ইনভার্সন হবে এই ভেরি গুড। ভার্বটা। এবারে শোনো, এই এই ক্লাস তো সবাই করছে, এই ক্লাসের থেকে হিরো কে বেরোবে? যে হিরো হয় আর যে জিরো হয় দুজনই একটাই ক্লাস, একটাই ক্লাসে 10 জন পড়ে, একই কন্টেন্ট একই নোট পায়। একজন একজন পরীক্ষায় 30 পায়, একজন পরীক্ষায় 60 পায়, আর একজন পরীক্ষায় 80 পায়। কেন? যে 80 পায় না সে তো সেগুলো পড়েই পড়ে। একটা এক্সাম্পল দিচ্ছি এই ক্লাসের মতো করে, এখানে তো অনেকে পড়বেই পড়বে, বাট স্টার স্টুডেন্টটা কে বেরোবে? যে শুধু এগুলো পড়বে না, যে এই নতুন নতুন ফ্রেজগুলো জানলো, আর আমি এই যে বোঝাচ্ছি এরকম প্যাটার্নের সেন্টেন্স প্রত্যেকটা দিয়ে বানাবে। তাহলে এই রুল তো সে জানলোই জানলো, প্লাস এটা দিয়ে সেন্টেন্সও করা শিখলো, তার ডেসক্রিপটিভও ভালো হলো। ক্লিয়ার না? এটাই তো একটা ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট। যতটা প্রফিট নেওয়া যায় তুমি নিয়ে নিতে পারছো। চলো তাহলে হ্যাশটাকে তুলে কি করব? এর আগে আনবো। ওকে, নেক্সট চলো। লাস্ট পার্শিয়াল ইনভার্সনের লাস্ট রুল। যদি কোনো সেন্টেন্স সো প্লাস অ্যাডভার্ব অফ ম্যানার দিয়ে স্টার্ট হয়, তাহলেও পার্শিয়াল ইনভার্সন হবে। ওকে, একটা এক্সাম্পল দেখিয়ে দিই। তোমরা সবাই এটা, আমরা সবাই ভুল লিখতাম। সো ফাস্ট, ফাস্টটা কি? FAST মানে দ্রুত, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ হি রানস দ্যাট no one can catch him। তাহলে কি হবে? হি ডাজ রান। Does he run? তাহলে হ্যাঁ, ডাজ হি। আমার কাছে এটা তো মেন ভার্ব, যেটা V0 তে আছে, তাহলে আমি পুরোটা চেঞ্জ করব, চেঞ্জ করে লিখব ডাজ হি রান। ওকে, তাহলে পার্শিয়াল ইনভার্সন নিয়ে কোনো ডাউট কারো? ক্লিয়ার? হ্যাঁ,
মনে রাখতে হবে। স্যার স্যার হিন্ট কি বা কিভাবে মনে রাখবো, ওয়ে কি আছে? ওয়েটা হলো, দেখো কত সোজা। স্যার একটা ওয়ানলি ছিল না, আর একটা সো। ওয়ানলির ক্ষেত্রে দুটো, ওয়ানলি প্লাস টাইম, আর একটা ওয়ানলি প্লাস অ্যাডভার্ব অফ ম্যানার, তাই তো? হ্যাঁ আবার অ্যাডভার্ব অফ ম্যানার যদি চলে আসে, সেখানে অনলিও থাকতে পারে, সোও থাকতে পারে, এক্ষুনি বললাম না? আর কি, এতই বিস্তারিত ভাবে, এতই বিস্তারিত ভাবে মানে কি এতই বিস্তারিত ভাবে মানে কি? টু সাচ অ্যান এক্সটেন্ট, লেভেল, পার্ট, এটসেট্রা। ঠিক আছে, এগুলোই তো। আর কি, অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ কি বলেছিলাম, প্লেস বলে, না প্লেস না, আর একটা কি বলেছিলাম না বোধহয়? ফ্রিকোয়েন্সি, 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 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর একটা কি ছিল? কোনো দায়িত্ব নেই, ঠিক আছে, কোনো রকম পরিস্থিতিতে কোনো রকম দায়িত্ব, কোনো আন্ডার নো এনি সার হ্যাঁ কোনো রকম দায়িত্বে সার্কাম। করব না, পরিস্থিতিতে করব না, লোভে করব না, এরকম। অন নো অ্যাকাউন্ট, অ্যাট নো টাইম, আন্ডার নো সার্কামস্টেন্স, এই জায়গাগুলোতে আমি ইনভার্সন, পার্শিয়াল ইনভার্সন লাগাবো। ক্লিয়ার? চলো। স্যার এই যে পরিস্থিতিগুলো, হ্যাঁ, ওই যে স্যার অন নো কন্ডিশন, ইন নো ওয়ে, এগুলো স্যার কি করে মনে রাখবো? ওই তো ওই এইভাবেই মনে রাখতে হবে যে অন নো কন্ডিশন, অন নো, অ্যাট নো টাইম, আন্ডার নো সার্কামস্টেন্স, এগুলো এইভাবেই মনে রাখতে হবে। আর যদি বাংলা মনে রাখো তাহলে মানে কি? শুধু আন্ডার নো সার্কামস্টান্সেস তাই একটু চেনা, বাকিগুলো না কেমন অজানা অজানা, না কেন, চেনার মধ্যে নয়। না না, বাকিগুলো তো এই আমরা ইউজ করি না। অ্যাট নো টাইম, কোনো রকম সময় করব না। আন্ডার নো, ইন নো ওয়ে, কোনোভাবেই করব না। ইন, অন নো অ্যাকাউন্ট, হ্যাঁ কোনো কোনো দায়িত্বেই আমি থাকবো না। অন নো কন্ডিশন, কোনো পরিস্থিতিই করব না। এইভাবে। চলো, নেক্সট যেটা আমাদের জিনিস, সেটা লাস্ট, সেটা হলো কি, এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কমপ্লিট ইনভার্সন। ওকে, কখন হয়? যখন অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে সেন্টেন্স স্টার্ট। ওকে, এবারে স্যার অ্যাডভার্ব অফ প্লেসটা কি, কি কি হতে পারে, পরীক্ষায় কি কি কোশ্চেন এসছে, মানে কি কি এসছে, অনেক কিছু এসছে। বাট তুমি অ্যাডভার্ব প্লেস মনে রাখলে তোমার সুবিধা হবে। দেখো, অনেক কিছু এসছে, মানে কি বলবো, অন দ্য হিল, আন্ডার দ্য টেবিল, ঠিক আছে, যেগুলো যেগুলো তুমি বুঝতে পারবে না সেগুলো আমি লিখে দিচ্ছি বিশেষ করে। আউটসাইড, দেয়ার, হেয়ার, রাউন্ড দ্য কর্নার, অ্যাওয়ে, আউট, আপ, ইনডোরস, আউটডোরস, এটা স্টার দেওয়া, এটা ইম্পর্টেন্ট। নাও হ্যার, এলস, আর কি মোটামুটি আর তেমন কিছু নেই। বাকি এটা বলতে পারো যে 6
কিমি, অ্যাওয়ে, এরকম কিছু থাকলে এটসেট্রা, এগুলো থাকলে আমার কি হয়, কমপ্লিট ইনভার্সন। ওকে, লিখেছো প্রত্যেকে? চলো, আন্ডার the table an old man is sleeping, কি হবে? এটা কি? এটা তো হচ্ছে হেল্পিং ভার্ব, এটা আগে চলে মেন ভাব। এটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। তাহলে এই দুটোকে ধরে এর আগে নিয়ে এসো, আন্ডার দ্য টেবিল is sleeping an old man, এটাই রাইট। ওকে, কেন আমি এটা দিয়ে সেন্টেন্স শুরু করলাম? আচ্ছা বলবে স্যার তাহলে অ্যাডভার্ব অফ প্লেস থাকলেই কি হবে? না, অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে সেন্টেন্সটা কি হতে হবে? শুরু হতে হবে। এবার যদি তুমি এইভাবে লেখো, সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটা শুরু করো, অ্যান ওল্ড ম্যান ইজ স্লিপিং, তখন সেন্টেন্সটা ঠিক আছে। আন্ডার দ্য টেবিল আমি পরে দিলাম, বোঝা গেছে? তখন আমার কোনো অসুবিধা নেই, যেমন নিয়ম সেভাবে সেন্টেন্সটা দিই। বলো, সবার কি বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিন্তু এখানে একটা নিয়ম আছে, দেখি এটা করো, সেই নিয়মটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাওয়ে গোস শি লাইক এ স্টার, সে তারার মতো দূরে চলে গেছে। আচ্ছা আমি কি বলেছি, ইনভার্সনের এই কমপ্লিট ইনভার্সনে পুরো মেন ভাব হেল্পিং ভাব আগে চলে আসে। তাহলে আমি এখানে ডাস গো দেব নাকি শুধু গোস ঠিক আছে? শুধু গোস ঠিক আছে, কারণ মেন ভাবটাও তো আগে চলে আসে। বোঝাবো পরে, এখন দেখো লিখে নাও। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে কমপ্লিট ইনভার্সন হয় না। ক্লিয়ার? তাহলে এটা কি প্রোনাউন তো, প্রণাম। তাহলে গোসটাকে ধরে আমি এখানে দেব। তাহলে কি লিখবো? ক্লিয়ার? হ্যাঁ, লাস্ট এটা করো, দেখি কে পারে। হেয়ার কোহলি গোস and no one can save us now, কি হবে? ডাস গো কোহলি হবে। কোহলিটা তো নাউন। হুম। এবারে দেখো, যেহেতু এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, এবার অ্যাডভার্ব অফ প্লেসে পুরো ভার্ব যারা থাকে সবই তো চলে আসে, সবই তো সাবজেক্টের আগে চলে আসে।
তাহলে কোন রকম এটাকে হেল্পিং ভার্বে ভাঙার দরকার নেই, পুরোটা নিয়ে আগে চলে এসো। হেয়ার গোস কলি। দেখবে রবি শাস্ত্রী মাইকে অ্যানাউন্স করে হেয়ার গোস কলি, কলি আউট হয়ে গেল। ওকে, অ্যান্ড তারপরে যা আছে সেম, হেয়ার গোস কলি। ওকে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো, কোনো ডাউট আছে কি বলো, এখানে ডাউট থাকতে পারে অনেকে। চলো আগে তো যাচ্ছি। এটা বলো। এটা ডু ভার্বটা ইউজ হলো না কেন? কারণ আমার মেন ভাবটাও তো আগে যাবে। আগে কেন ভাঙছিলাম, আগে মেন ভাবটা পরে রয়ে যাবে, হেল্পিং ভাবটা আগে যাবে, মানে জোর করে হেল্পিং ভাব আনার প্রয়োজন ছিল। এখানে কি আছে, এখানে পুরোটাই তো মেন ভাবটাও তো আগে যাবে। তাহলে গোসটা যখন আগে চলে যাচ্ছে, গোসটা যখন চেঞ্জ, হেল্পিং ভার্ব এখানে আমার বের করার দরকার হচ্ছে না, তাহলে আমি কেন ডু গো করব, ডাস গো করব? বোঝা গেছে কি? আমার তো মেন ভাবটাও তো আগে চলে যাবে। এটা তো কমপ্লিট ইনভার্সন। তার মানে অ্যাকচুয়ালি এখানে হেল্পিং ভার্ব নেই, ওই জন্যই কি তা স্যার? বলবেন? হ্যাঁ বলো, দেখো শুনে রাখো, কমপ্লিট কোশ্চেনটা অ্যাওয়ে গোজ। কমপ্লিট ইনভার্সনে, হুম কমপ্লিট ইনভার্সনে আমার হেল্পিং ভাব আর মেন ভাব থাকলে তাদেরকে নিয়ে সাবজেক্টের আগে চলে যাব। আর হ্যাঁ যদি আর যদি হেল্পিং ভাব না থাকে, যে সমস্ত সেন্টেন্সে অনলি মেন ভাব থাকে, হুম সেখানে হেল্পিং ভাব আনার দরকার নেই, ওই মেন ভাবটাকেই নিয়ে চলে যাবে। হ্যাঁ সেটাই বলছো, ওকে, হেল্পিং ভার্ব নেই বলে আর আনার হ্যাঁ দরকার। আর আনার দরকার নেই। ওকে, কমপ্লিট ইনভার্সন। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। চলো, লাস্ট কোশ্চেন দিচ্ছি, করো। রিসেন্ট পরীক্ষা এসছে, সিজিএল এ এসছে এটা, ভালো করে ঠান্ডা মাথায় করবে। বিয়ন্ড দ্য টল বিল্ডিংস were located a beautiful city। বলো ঠিক আছে না ভুল আছে? ওই বিল্ডিংটা আগে আসবে স্যার। কেন? বিয়ন্ড দ্য বিয়ন্ড দ্য বিল্ডিংস, টল বিল্ডিংস, এই টল বিল্ডিংস গুলির থেকে দূরে, তাহলে এটাই তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব প্লেস। ও না না, তাই টলটা তো এটাই অ্যাডভার্বিয়াল প্লেসের ফেস। ওই জন্য কি আছে, ওই জন্য মেন ভাব, এটা মেন ভাব, হুম লোকেটেড আগে বসেছে, হেল্পিং ভাব আগে বসেছে, সাবজেক্ট সাবজেক্টের আগে বসেছে। সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে এর যে হেল্পিং ভাব সেটা ওয়্যার হবে। না ওয়াজ। ওয়াজ। ওয়াজ ওয়াজ। বোঝা গেছে? স্যার আপনি ওই অ্যাওয়ে গোজ ওই জায়গাটা একটুখানি বলেন না স্যার, এই স্ক্রিন তার আগের স্ক্রিনটা, তার এখানে আগেরটা স্যার, হ্যাঁ এটা এটা এটা। এখানে দেখো, অ্যাওয়ে আছে, অ্যাওয়ে গোস শি লাইক এ স্টার। যদি হুম সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে কমপ্লিট ইনভার্সন হয় না। হুম তাহলে যেহেতু হয় না, কমপ্লিট ইনভার্সন না হলে কি আমি মেন ভার্ব সাবজেক্টের আগে বসানোর কোনো প্রয়োজন আছে? না। ওই জন্য আমি কি করব, নরমালি লিখবো অ্যাওয়ে, তারপরে সাবজেক্ট দেবো অ্যাওয়ে শি গোস লাইক এ স্টার।
ওকে, ওকে স্যার, এটা আমার প্রোনাউন আছে, প্রোনাউন থাকলে আমার ইনভার্সন হয় না, তাহলে মেন ইনভার্সন হয় না, চলে যাবে। ক্লাস কি বোঝা গেছে আজকের? হ্যাঁ স্যার, খুব ভালো বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।